খুবই ছোট্ট একটি প্রশ্ন, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অনেক কিছু। প্রশ্নটি আপনারা শিরোনামে হয়তো দেখতে পাচ্ছেন যে কি মন্ত্র দিলেন শেখ হাসিনা। যেই মানুষটি, যেই একজন নেতা, তিনি ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বেঁচে আছেন, তিনি সেই ফাঁসির দণ্ডকে তোয়াক্কা না করে বীর দর্পে তিনি ঘোষণা করলেন দেশে ফিরবেন যাই হোক। আর তার এই ঘোষণায় যেন বিশ্ব মিডিয়া, যারা একজন ফাঁসির আসামির দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়ার কথা, উল্টো বিশ্বের সবাই, তাবৎ দুনিয়ার বড় বড় সব মিডিয়া, এমনকি মিডিয়ার বাইরের আন্তর্জাতিক মহল, যারা মাত্র কয়েক মাস আগেও শেখ হাসিনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, দেশের মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছিল, শেখ হাসিনার এমনকি মন্ত্র, যেই মন্ত্র দেওয়ার পরে সবাই এখন তার দিকে মুখ ঘুরিয়ে এনেছেন, মুখ তাকিয়ে আছেন। কোন ভরসা নিয়ে শুনবো? আমার সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের প্রকৌশলী বিশ্লেষক ডক্টর আঞ্জুমান ইসলাম। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি শুনছেন আমাকে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শকদের। জি, আমি আপনার কাছ থেকে আপনি বক্তব্য, শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন সেটি যেমন শুনেছেন, দেখেছেন, এর আগে যেহেতু আপনি প্রতিদিন ফলো করেন, আপনার কি মনে হয় আপনি কোত্থেকে শুরু করবেন? যে এমন কি ম্যাজিক, যদি বলি, অথবা মন্ত্রই বলি, যে কি মন্ত্র দিলেন শেখ হাসিনা? দারুণ বলেছেন, কি মন্ত্র দিলেন শেখ হাসিনা, মন্ত্রের মতোই। আমি বলবো যে হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যেরকম একটি ভাষণ দিয়েছিলেন, তার সেটার প্রেক্ষিত ভিন্ন ছিল, কিন্তু শেখ হাসিনার এই যে বক্তব্যটা, প্রথমে যে উনি বক্তব্যটা দিলেন এবং তারপরে উনি যেভাবে করে প্রেসকে মিট করলেন, এবং এটা আন্তর্জাতিক প্রেস, ভারতের যারা বিভিন্ন দেশের যারা আন্তর্জাতিক মিডিয়ার যে করেসপন্ডেন্স, তাদের একটা সম্মেলন ছিল। তো সেটা আমি বলবো যে তার ওজন অনেক বেশি ছিল এবং কাইন্ড অফ মন্ত্রের মতোই। কারণ যেভাবে করে গোটা বিশ্বের মিডিয়া এই নিউজটাকে পিক করেছে, নিউজ ভ্যালু এটার এত হাই ছিল যে কিভাবে একজন দেশ ছাড়া রাষ্ট্র সরকার প্রধান, যার মাথায় ফাঁসির দণ্ড ঝুলছে, তিনি কোন বলে বলিয়ান হয়ে তার জনগণের কাছে ফিরতে চান, কতখানি আস্থা থাকলে জনগণের প্রতি একজন রাজনীতিবিদ এটা করতে পারেন, সেটা এখনো মানে সেইটার গুরুত্বটা আন্তর্জাতিক মিডিয়া যে বুঝতে পারছে, এটা ৯২টা সংবাদ মাধ্যমে এটা প্রচারিত হয়েছে, প্রায় ৫.৫ কোটি মানুষ এটা লাইভ দেখেছে। এখন এটা তো ইংলিশে ছিল, পুরো অনুষ্ঠানটাই ইংলিশে। সো অনেক বাংলাদেশের মানুষই হয়তো বুঝতে পারেননি লাইভে জয়েন করে দেখে, কিন্তু যেটা বলতে চাচ্ছি আর কি, যে উনি যে বক্তব্যটা না, দিয়েছেন। বাংলাদেশের মিডিয়াও তো আসলে ব্ল্যাক আউট ছিল সরকারের নির্দেশনায়, ফলে তাৎক্ষণিক বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে না দেখলেও অন্য মাধ্যমে সবাই ধারাবাহিকভাবে দেখেছেন এবং এখনো দেখছে, তাই তো? সেটাই, এখনো দেখছেন, কিন্তু ওই সময়টার কথা বলছি, ৪.৫ কোটি মানুষ ওটাকে লাইভ দেখেছে সারা বিশ্বে। তো মন্ত্রণাই একটা মন্ত্রই ছিল, মন্ত্রমুগ্ধের মতোই মানুষ আমরা অপেক্ষা করছিলাম যে উনি কি বলবেন, উনার দেশে ফেরার রোড ম্যাপটা উনি জানাবেন। উনি সবসময় বলে এসছেন উনি দেশে ফিরবেন, কখনোই বলেননি যে এটা একটা পার্মানেন্ট সলিউশন। যেহেতু নিরাপত্তার কারণে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, উনি একজন মানে সিটিং প্রাইম মিনিস্টার হিসাবেই কিন্তু তাকে নিরাপত্তার খাতিরে ভারতে রেখে আসতে হয়েছিল। ইটস কাইন্ড অফ সাময়িক রিট্র্যাক্ট। এখন পরিস্থিতি কারণে উনি তারপরে আর ফিরতে পারেননি, এরপরে জল অনেক দূর গড়িয়েছে, কিন্তু উনার যে কনভিকশন যে আমি আমার মানুষের কাছে ফিরবো, আমি হয়তো দেশ থেকে দূরে আছি, কিন্তু আই এম নট অ্যাওয়ে ফ্রম মাই পিপল, এই যে মন্ত্রটা, দ্যাট গেভ সাচ আ পাওয়ারফুল মেসেজ টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আরেকটা কথা বলি, আপনি দেখবেন যে বাশার আল আসাদ বা আরো যারা, যে ইভেন ইরানের শাহ যখন চলে গেছেন, ওনারা কি আর ফেরার কথা চিন্তা করেছেন? ওনারা ফেরার কথা চিন্তা করেননি। কিন্তু
শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা উনি প্রথম দিন থেকেই বলে আসছেন। এরপরে উনি একটা সময় গিয়ে রয়টার্সে বললেন যে একটা দিনক্ষণ ঠিক করে আমি ডিসেম্বরে ফিরবো। এবার উনি একেবারে প্রেস কনফারেন্সে, আর গণতন্ত্রের একটা বড় অংশ হচ্ছে, ভিত্তি হচ্ছে সংবাদ মাধ্যমকে জবাবদিহিতা করা বা সংবাদ মাধ্যম কর্মীদের সামনে নিজের অবস্থান তুলে ধরা। তো সেটা ওনার স্ট্রেংথ। একেকটা মানুষ, একেকটা রাজনীতিবিদদের একেকটা স্ট্রেংথ থাকে না? তো শেখ হাসিনার স্ট্রেংথই হচ্ছে যে উনি গণমাধ্যম বান্ধব একজন প্রধানমন্ত্রী। ইভেন আপনার এই যে আমরা বলি যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কি? উনি প্রেস মোকাবেলা করেন না, প্রেস কনফারেন্স করেন না। আর শেখ হাসিনার বিরুদ্ধে তার যে অভিযোগগুলো ছিল তার একটা হচ্ছে উনি অতিরিক্ত প্রেস বান্ধব। তার কাছে এই প্রেসের মানুষদের আসা যাওয়া আনা গোনা সেগুলোকে অনেকে অনেকভাবে কালারফুল ভাবে উপস্থাপন করেছে, কিন্তু তো উনার যেটা স্ট্রেংথ ওটাই উনি ইউজ করেছেন এবং ছক্কা পিটিয়েছেন আমি বলবো। দারুণ ভাবে উনি উপস্থাপন করেছেন ওনার পজিশন। এবং আরেকটা কথা একটু বলে নেই যেহেতু বলছি, এই এরকম ভাবে উনি সাকসিংক্ট ভাবে একেবারে মানে টু দা পয়েন্টে বলেছেন যে কি কারণে 5ই আগস্ট ঘটলো, মানে যে প্রোগ্রেশনটা, যে তারা একটা অযৌক্তিক দাবির নিয়ে মাঠে নেমেছিল, যেটা ছিলই না, কোটা আগেই বাতিল হয়ে গেছে, সেটাকে তারা মাঠে নিয়ে তারা একটা সেন্সেশন তৈরি করলো, মানুষকে ভুল বুঝালো, ওটার সাথে তারা এই রাজাকারদের মিশিয়ে টিশিয়ে একটা স্লোগান দিয়ে পুরোটাকে একটা মানে মুক্তিযোদ্ধাদের এগেইনস্টের একটা আন্দোলনে পরিণত করলো এবং শেষ পর্যন্ত গিয়ে পুরো আরসান লুটতরাজ থেকে শুরু করে জানমালের মানে ভাঙচুর, কি এস্টাবলিশমেন্ট গুলোতে আগুন দেওয়া, মেট্রো রেল থেকে শুরু করে পুলিশ হত্যা করা, পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া, এই যে পুরো জিনিসটা কি ঘটেছিল, এই পুরো জিনিসটা উনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেভাবে সাকসিংক্ট ভাবে তুলে ধরেছেন, এটা খুবই জরুরি ছিল। সাথে উনি এই যে মেটিকুলাস ডিজাইন শব্দটা, যে ডক্টর ইউনূসের মুখ দিয়ে নিউ ইয়র্কের ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রথম বের হলো মেটিকুলাস ডিজাইন, সাথে আবার আরেকটা যুক্ত করি, এই যে রিসেট বাটন টেপার কথাটা, যে 32 নম্বর ভাঙার প্রশ্নের উত্তরে ইউনূস বলেছিলেন যে এটা রিসেট বাটন টেপা হয়েছে, সুতরাং চাপা হয়েছে বাংলাদেশের, মানে 32 নম্বর ভাঙার প্রেক্ষিতে কিন্তু উনি কথাটা বলেছেন। সুতরাং এই পুরো প্রেক্ষিতটাকে যে উনি একটা মানে শর্ট একটা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন, এটা খুব জরুরি দরকার ছিল। ইট ওয়াজ নট মানে একটা খোলসের আড়ালে তারা একটা আন্দোলন করেছিল, যেটার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা একটা নির্বাচিত গভর্নমেন্টকে সরানো, এবং সরিয়ে তারা যে ক্ষমতা নিল, উনি আরেকটা শব্দ বলবো না, মানে একটা সেন্টেন্স বলেছেন যে তারা ব্যালটের মাধ্যমে আসেনি। তো গণতন্ত্রে যদি আপনি ব্যালটের মাধ্যমে না আসেন তাহলে আপনি অসাংবিধানিক ভাবে এসেছেন। তো এই যে তাদের যে অসাংবিধানিক বা নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত ভাবে ক্ষমতা দখল করা, এটাকে উনি বিশ্ববাসীর কাছে, প্রেসের কাছে নিয়ে এসছেন, যে কারণে সিএনএন এর মতো ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াও এটাকে কিন্তু হেডলাইন করেছে ফটো কার্ড করে। তো এটাই হচ্ছে শেখ হাসিনা মন্ত্র। জি, আপনি যে যথার্থই বলছিলেন, আমি এইটা ধরে প্রশ্নটা করতাম, কিন্তু আপনি যখন নিজ থেকেই ব্যাখ্যাটা দিলেন, খুবই চমৎকারভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। কারণ আমার কাছেও মনে হয়েছে একজন সংবাদকর্মী হিসেবে যে শেখ হাসিনা অন্য সময়গুলোতে যখন তিনি কথা বলেন বা বক্তব্য দেন বা রাজনৈতিক বক্তব্য দেন, সেইখানে তিনি হয়তো বা কখনো কখনো একটু একেবারেই মানে অন্যভাবেও কিছু কথা বলেন, কিন্তু এইবারে তার যে বক্তব্য, অর্থাৎ প্রশ্নোত্তরের আগে যে বক্তব্য, অনেকটাই গুছানো এবং খুবই স্মার্ট, পয়েন্ট টু পয়েন্ট, যেটা আপনি বলেছেন একটার পর একটা পয়েন্ট। সঙ্গে আপনি যে বিষয়গুলো বললেন, যে তিনি পরিষ্কার করে বলেছেন যে রাষ্ট্রীয় সম্পদ যখন ধ্বংস করবে, জানমালের যখন ক্ষতি করবে, তখন রাষ্ট্র বা সরকারের দায়িত্ব কি হয়, প্রশাসনের দায়িত্ব তাহলে কি থাকবে যদি তারা সেটা প্রোটেক্ট করতে না পারে। এইটা কিন্তু বিশ্ব মিডিয়ায় বেশ ফলো করে আসছে ভিতরে।
আরেকটা জিনিস আপনার কাছ থেকে একটু শুনতে চাই, তিনি যে রিকনসিলিয়েশনের কথা বললেন, এইটার মধ্যে একটা নতুন কোনো আপনি থিম পাচ্ছেন কিনা, একটা এক ধরনের মেসেজ পাচ্ছেন কিনা? মেসেজ বলতে রিকনসিলিয়েশনটা কখন আমরা ইউজ করি? এখন এই প্রেক্ষিতে আমি যেটা বলবো, আমি যদি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী নওফেল বা হচ্ছে মহিবুল হাসান নওফেল বা যদি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনি দেখেন আর শেখ হাসিনার বক্তব্য, এই তিনটা যদি আপনি একসাথে করেন, তিনজন কিন্তু তিন ফ্রন্টে কথা বলেছেন। শেখ হাসিনাটা অনেক অনেক মানে আর্টিকুলেটলি পুরো পুরো প্রেক্ষিতটা তুলে ধরেছে, কিন্তু নওফেলও কিন্তু এই রিকনসিলিয়েশনের কথা বলেছেন। কিন্তু নওফেলের রিকনসিলিয়েশন আর শেখ হাসিনার রিকনসিলিয়েশনের মধ্যে মানে এই এই বক্তব্য দুটোর ভিতরে আমি একটু পার্থক্য পেয়েছি। শেখ হাসিনা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে যারা সরাসরি এই কুই বলে এটাকে, আমি আজকেও আল আরাবিয়াতে একটা সাক্ষাৎকার দেখছিলাম, আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক প্রফেসরের সাথে একটা সাক্ষাৎকার দেখছিলাম আর কি। ওখানে কিন্তু তারা এটাকে কুই বলছে একেবারে সরাসরি, এটা কোনো মানে মুভমেন্ট বা এগুলো না, সরাসরি তারা এটাকে কুই বলছে। তো এইখানে যারা যারা এই কুয়ের সাথে জড়িত, সরাসরি জড়িত ছিল, ধরেন এরা মেট্রো রেল ভেঙেছে, পুলিশ হত্যা করেছে, আগুন দিয়েছে, যা যা করেছে, ইনডেমনিটির আওতায় যারা পড়ে না, তাদের সাথে তো আসলে আপনি কি অনেকেই তো 4-4.5 লাখ মানুষ বাংলাদেশের ঢাকার রাস্তায় ছিল, আপনি কি সবাইকে দায়ী করবেন? না। তো এখানেই রিকনসিলিয়েশনটা আসে আর কি, যে হ্যাঁ যারা প্রতারণার শিকার হয়ে যুক্ত হয়েছে বা হচ্ছে না বুঝে গেছে বা অনেকে হয়তো মানে জাস্ট তোড়ে মানে স্রোতের তোড়ে চলে গেছে, এদেরকে কিছু করা হবে না হয়তো। কিন্তু উনি কিন্তু এই কথাটা একবারও বলেননি যে যারা অন্যায় করেছে, যারা হচ্ছে এই প্রক্রিয়াটার এই অসাংবিধানিক প্রক্রিয়াটার সাথে সরাসরি যুক্ত ছিল, তাদের সাথে রিকনসিলিয়েশনের কথা সম্ভবত উনি তার মানে আমি যদি একটু আর অন্যভাবে একটু মানে যাতে মানুষ সহজে বুঝতে পারে বিষয়টা, কি উনি এটা মিন করেছেন যে যারা অবশ্যই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, যারা 72-এর সংবিধানের বিরোধী পক্ষ, যারা বাংলাদেশকে স্বীকার করেন না, যারা বলতে চান বলেন যে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানকে ভাগ করে অপরাধ করেছেন, এই অংশটা রিকনসিলিয়েশনের মধ্যে পড়বে না, তাই তো? রাইট। একেবারেই আপনি পিন পয়েন্ট করেছেন যে যারা মানে যারা এই পুরো চক্রান্তটার সাথে জড়িত ছিল এবং সরাসরি অপরাধ করেছে, অন্যায় করেছে বা ক্রিমিনাল অ্যাক্টের সাথে জড়িত ছিল, তারা তো তাদের সাথে রিকনসিলিয়েশনের কথা বললে তো আসলে এই যে এই গত ২ বছর ধরে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে পরিমাণ নৃশংসতার শিকার হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনি জানেন যে যে রকমের পরিস্থিতির ভিতর দিয়ে গেছে, তাদের তো যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার সাথে এটা ন্যায্যতা হয় না আর কি। তো সেটার দিকে আমার ধারণা কখনোই রিকনসিলিয়েশনের কথা আসছে না। কিন্তু যে আবার তো দেশটাকে গড়তে হবে, দেশটা তো তলানিতে এসে ঠেকেছে, তাই না? মানে দেশের জি, তো দেশ যদি গড়তে হয় তো মন্ত্রটা কি? শেখ হাসিনার যে আপনি যে আজকে টপিকটা করেছেন শিরোনাম যে কি করলাম। মন্ত্র, হ্যাঁ, তো মন্ত্রটা হচ্ছে দেশ গড়ার জন্য, শুধুমাত্র দেশ গড়ার জন্যই সম্ভবত শেখ হাসিনার এই বয়সেও এত কিছু মাথায় নিয়ে উনি ফিরার কথা বলছেন। তো এবং সাথে আবার তো আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যেরকম একটা পরিচিতি হয়ে গেছে যে এটা হচ্ছে জঙ্গি উৎপাদন কারখানা। তো সেখান থেকে বের করে না আনলে তো আপনি আন্তর্জাতিক সহায়তাও পাবেন না দেশ গড়ার জন্য। বিনিয়োগ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য যাই কিছু। তো সবকিছু মিলিয়ে আমাদেরকে তো একটা কমন গ্রাউন্ড এ আসতে হবে। সেই কমন গ্রাউন্ডটার কথাই সম্ভবত উনি বলেছেন আরকি। জি, আমি আপনি মাঝখানে সজীব ওয়াজেদ জয়ের কথা বললেন, তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনকি তিনি আগে যখন নিজে বক্তব্য দিলেন তখনও কিন্তু আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, যে ভারতের দৃষ্টি আকর্ষণ করে যে পাকিস্তানের ইস্যুতে, পাকিস্তান অর্থাৎ ভারতের অন্যদিকে যে তারা বাংলাদেশকে যে পাকিস্তান বানানোর যে প্রক্রিয়া চলছে, সেই জায়গায় তিনি ভারতের দৃষ্টি আকর্ষণ করছেন। তো
এই ক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, দুদিন ধরে আমি দেখছি যে তার মানে কি বাংলাদেশে এখন যে সিচুয়েশনটি আছে, বা এই যে বিএনপি সরকার যে প্রতিবাদ জানালো, সেই ক্ষেত্রে এই পাকিস্তান পন্থীদের একটা তৎপরতা আর প্রভাব এই সরকারের উপরে দেখা গেল কিনা, ভারতকে তারা যেই ভাষায় প্রতিবাদ জানালো। ইউ নেইলড ইট। এই যে 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 বিবৃতিটা তারা প্রকাশ করলো ৯ বার না ১১ বার এডিট টেডিট করে, যে সমস্ত মানে অডিপ্লোম্যাটিক মানে অকূটনৈতিক ভাষা তারা ব্যবহার করেছে, অ্যাজ ইফ লাইক ফিস্ট ফাইট, যে মানে যুদ্ধেংদেহী একটা মনোভাবের দিকে যাওয়ার জন্য। তো এটা তো কারা ইনস্টিগেট করছে? এই মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি বাংলাদেশে যাতে যদি না ফেরে তাতে লাভটা কার? কে চায়? ইউএসএ কি চায় যে শেখ হাসিনা না ফিরুক? এখন এটা আমার ধারণা চায় না, কারণ ইউএস এর একটাই উদ্দেশ্য যে তারা এখানে ব্যবসা করবে, তারা একটা বাণিজ্য চুক্তি করতে চেয়েছে, ইউনুস সেটাকে করে দিয়ে গেছে। তো সেই চুক্তিটার তারা মানে কিভাবে চুক্তিটা বাস্তবায়ন হবে, বা মানে তাদের আশাটা কি, তারা কি চায়? টাকা চায়। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে যদি এখন পর্যন্ত আপনি দেখেন, যারা সাম্রাজ্যবাদী তারা এখানে ব্যবসা বাণিজ্য করে এখান থেকে টাকা নিতে চায়। এখন বাংলাদেশের যে ইকোনমিক অবস্থা, তাতে তো এখানে ব্যবসা বাণিজ্য করে মানে তারা যে প্লেন বিক্রি করবে, টাকাটা কোথা থেকে আসবে? বাংলাদেশের তো এখন মানি তো রোল হওয়ার কোনো অবস্থাই নেই। তো আমি তো ইউএস এর কোনো আর এখানে মানে বরং হ্যাঁ, যদি চুক্তি করে এখান থেকে ব্যবসা করতেই হয় তাহলে সবচেয়ে কেপেবল যে সিইও তার হাতেই দেওয়া উচিত। আপনি যদি পুরোপুরি ব্যবসায়িক মাইন্ডসেট জি। থেকে যাবেন, আপনি ওটাই করবেন। বাকি থাকে কে? ভারত। ভারতের তো এখন নিরাপত্তা নিয়ে এমন অবস্থা, এদিকেও যদি আরেকটা জঙ্গি কারখানা হয়, তাদের নিরাপত্তাও তো থাকে না। তো তাদের নিরাপত্তা যদি না থাকে, তাহলে সাউথ এশিয়াতে যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকলেই তো একমাত্র সাউথ এশিয়ার ওভারঅল ডেভেলপমেন্টটা হবে। আমি তো সেটার কোনো অবস্থা দেখছি না। তো আর আর বাকি থাকে চায়না। নেপাল, ভুটান আমি বাদই দিচ্ছি। কারণ তারা ধরেন একটু সেকেন্ডারি হিসাবে তাদের ইম্প্যাক্ট হয়। তো চায়না কি এখন মানে চায়নার অবস্থানটা এখানে একটু উইয়ার্ড। তারা বিনিয়োগ করতে চায়, অ্যাট দ্য সেম টাইম চায়নার কিছু সমর্থক আছে বাংলাদেশে। রাজনৈতিক মানে তারা কি বলে মানে চায়নাপন্থী রাজনীতি করে। এটা কি আমি জানি না। কিন্তু তারা করে। একটা গণতান্ত্রিক দেশে আবার চায়নাপন্থী রাজনীতি হয়, যেখানে কিনা আবার এক দলীয় গণতন্ত্র। তো এটা একটা জগা খিচুড়ি আরকি। আমি উনাদেরকে বুঝতে পারি না। কিন্তু এটা আছে বাংলাদেশে। তো এই চায়নাপন্থী রাজনীতি যারা বাংলাদেশে করতে চায়, তাদের সম্ভবত ফান্ডটা চায়না থেকেই আসে, এবং আ বাংলাদেশে তারা সম্ভবত ওই বিনিয়োগটাই করতে চায়। মানে এখানে তাদের ব্যবসায়িক সম্পর্ক। তো একবার তো পাকিস্তানে বিশাল বিনিয়োগ করে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের ওগুলোতে তারা বিনিয়োগ করে ধরা তো খেয়েছে। এখন তো তারা নিজেরাই পাকিস্তান থেকে টাকা ফেরত চাচ্ছে। বাংলাদেশে নাকি আরেকটা কি বাংলাদেশ মিয়ানমার চায়না করিডোর তারা নাকি প্রস্তাব দিয়েছিল। সম্ভবত তারা সরে গেছে। সাথে আবার যদি এই করিডোর হয় বা চায়না যদি এখানে ওরকম বিশাল লেভেলের ইনভেস্ট করে, আমার তো মনে হয় না ইউএসএ সেটাতে সম্মত হবে। যে ইউএসএও এখানে ব্যবসা করতে চায়, সেটাতে আবার ভাগ বসাবে চায়না। সো এখানে সুতরাং চায়নার জন্য এখানে বিএনপি সরকার থাকলো নাকি আওয়ামী লীগ সরকার থাকলো, এটা খুব একটা ম্যাটার করে না, অ্যাজ লং এজ দে গেট দ্য বিজনেস। তো আওয়ামী লীগ সরকারের সাথে তো চায়নার বিজনেস সম্পর্ক বেশ ভালোই ছিল। তো হয়তো বিএনপি আরো বেশি কিছু প্রতিশ্রুতি দিয়ে এসছিল, কিন্তু সেটা কি তারা পূরণ করতে পারবে? পারবে না। তো আলটিমেটলি শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফেরার মূল বাধা এখন সম্ভবত পাকিস্তান, এবং এটা পুরোপুরি ইগোসেন্ট্রিক, এবং তাদের যে কিছু বোধহয় ওখানকার পাকিস্তান সেনাবাহিনীর সাথে এখানকার মানে বাংলাদেশ সেনাবাহিনীর উঁচু স্তরের কিছু মানুষের বোধহয় কিছু যোগসাজশ আছে আর কি। তারা কিছু সামরিক বিনিময়ে পরিকল্পনা বিনিময়ের কিছু ব্যাপার স্যাপার আছে। তো এইটুকুই আমার ধারণা এখানে বাধাটা আর কি, যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বাধাটা সম্ভবত ওই একটা জায়গাতে এসে ফালক্রাম আর কি। মানে এইটা ঠিক হয়ে গেলেই সম্ভবত ঠিক মানে এই ফেরাটা স্মুথ হওয়ার কথা আর কি। তো আন্তর্জাতিক অঙ্গন থেকে আমি এই একটা বাধা ছাড়া আর কিছু দেখছি না।
আর আর যদি দেশের অভ্যন্তরের রাজনৈতিক ক্যালকুলেশন বলেন, হ্যাঁ, বিএনপি অবশ্যই চাবে না আওয়ামী লীগ ফিরুক, কারণ আওয়ামী লীগ এখন তাদের জনপ্রিয়তার তুঙ্গে আছে। ৭০ সালের ইলেকশনের পরে সম্ভবত এত জনপ্রিয়তা আওয়ামী লীগের আর কখনো ছিল না। তো সেখানে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া মানে তো আসলে রাজনৈতিকভাবে বিএনপির নিজের পায়ে নিজের কুড়াল মারা, তাই না? যে কারণ আপনি ব্যালটের মাধ্যমে আসতে চাইলে তো আপনার জনপ্রিয়তাটাকেই মূল ফ্যাক্টর হিসাবে গণ্য করতে হবে। তো সেখান থেকে আমি যেটা আমার ক্যালকুলেশন সেটা হচ্ছে মানে বিএনপি এটা কখনোই নিজে থেকে রাজি হবে না যে শেখ হাসিনাকে এখানে মানে উনি ব্যাক করুক বা আওয়ামী লীগ ব্যাক করুক বা আওয়ামী লীগকে তারা নিষেধাজ্ঞা তুলে এমনিতে দিবে না, যদি না কোনো আন্তর্জাতিক প্রেশার তাদের উপরে। আমি আপনার সাথে এসতে আরেকবারও এই কথাই বলেছিলাম যে এই ক্যালকুলেশনের সাম্যতা না আসলে আমি এটা দেখছি না। তো আমার ধারণা ওই যে শেখ হাসিনার যে মন্ত্রটা, আমার ধারণা উনি ওই মন্ত্রটা তৈরি করে ফেলেছেন, ক্যালকুলেশনের মানে ভারসাম্যটায় উনি চলে এসছেন আমার ধারণা আর কি। যে আমি শেষ করব এই মন্ত্র দিয়েই, সেটি হচ্ছে যে একটা তো বুঝলাম যে উনি যে ঘোষণা দিয়েছেন আসলে এক ধরনের বিশ্ব মিডিয়ার কাছে এটা চমক হয়ে দাঁড়িয়েছে, একটি চমকপূর্ণ একটি খবর। পাশাপাশি আন্তর্জাতিক যারা আছেন মহল, কূটনৈতিক মহল, সবার এক ধরনের একটা তারা একটু মানে চমকে গেছেন রীতিমতো তার এই যে তার ঘোষণাটায়। এবং অনেকে এর আগে ইন্টারভিউ গুলো দেখে হয়তো মনে করছিলেন যে এটা বলার জন্য হয়তো বলা, কোনোভাবেই হতে পারে, কিন্তু সংবাদ সম্মেলনে যখন তিনি রিকনফার্ম করলেন, কংক্রিট করলেন, তখন কিন্তু এই বিষয়টা আন্তর্জাতিক মহলে তারা খুবই গুরুত্ব দিয়েছে এবং দেশের রাজনীতির মহলেও। আমি যদি একেবারেই শেষ সময় আপনার জাস্ট 1 মিনিটের মধ্যে যদি একটু আপনার পর্যবেক্ষণটা বলেন, এই যে বাইরের যাই হোক, দলের ভিতরে তৃণমূল পর্যায়ে কিংবা দেশে বিদেশে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যেও নানান ধরনের কিছু ভুল বোঝাবুঝি আছে, নানান ধরনের বিভ্রান্তি আছে, অনৈক্যের কিছু আমরা চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে নানান কিছু দেখছি। শেখ হাসিনার এই মন্ত্রটা মানে দেশে ফেরার একদম ফিরবেনই, এই মন্ত্রটা কি ওই বিভেদ বিভক্তি এবং বিভ্রান্তি এইগুলোও দূর করার জন্য সমানভাবে কাজ করলো কিনা, করবে কিনা? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, কারণ আন্তর্জাতিক মহল বলি আর বিরোধী পক্ষ বলি, যাই বলি না কেন, আলটিমেটলি আসল জায়গাটা হচ্ছে নিজের দল। তো এইখানে আমি সাকিব আল হাসানের একটা কথা বলতে চাই। এই যে আপনি বিভক্তির কথা যেটা বলছেন, সাকিব আল হাসান যেটা বলেছেন যে আমি ক্যাপ্টেন ডিসাইড করেছেন এটা করব, অ্যাজ আ প্লেয়ার আপনাকে সেটা ফলো করতে হবে। দ্যাটস দ্য আলটিমেট রুল অফ আ গেম। তো উনি ওনার ক্রিকেটীয় ভাষায় যেটা বলেছেন যে আরেকটা কথা হচ্ছে সবাই কিন্তু নেতা হতে পারবে না, এবং সবাই যখন আপনি নেতা হতে চেষ্টা করেন, যখন আপনি পারছেন না তখন আপনি বেস্ট কর্মী হন। তো সাকিব আল হাসানের এই কথাটা আমার কাছে অসাধারণ লেগেছে। উনি যে কথাটা বলেছেন যে আমি রাজনীতিতে নতুন, আমি রাজনীতি অত কিছু বুঝি না, যারা লিডার তারা ঠিক করছেন। উনি শেখ হাসিনাকে ক্যাপ্টেন হিসেবেই বলেছেন যে ক্যাপ্টেন ডিসাইডেড আই উইল ফলো। তো এইখানে এসে আমি মনে করি ভুল বুঝাবুঝি থাকবেই, রাজনীতি হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধির খেলা, যে কারণে রাজনীতিবিদদেরকে হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট লেভেল অফ মানে আবার অনেকটা ব্যক্তিগত বানিয়ে রেশারেশিও থাকে অনেক ক্ষেত্রে। সেগুলো থাকতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম আপনার ওই সাকিব আল হাসানের কথাটাই আসে যে আলটিমেটলি হচ্ছে আপনি যদি গেম হেরে যান তাহলে কার মানে নাথিং ম্যাটার্স, আপনাকে খেলাটা জিততে হবে। তো এই অ্যানালজিটা আমার খুবই দারুণ লেগেছে অ্যাজ আ স্পোর্টসম্যান, এবং বিশ্বের সেরা অলরাউন্ডারের মুখ থেকে যখন কথাটা আসে ইট হ্যাজ আ ভেরি মানে হেভি ওয়েট। তো আমি ওই কথাটাই বলবো। উনি একেবারে মানে আপনার মনে হচ্ছে আপনার প্রশ্নের ওই উত্তরে বোধহয় আগাম উনি এই কথাটা বলে দিয়েছেন আর কি, যে ক্যাপ্টেন ডিসাইডেড সামথিং উই হ্যাভ টু ফলো। আর একজন মানে নতুন পুরাতনের মিশেলেই একটা দল হয়। এই পুরো জিনিসটা সমাধান হয়ে গেলে হয়তো পুরানোদের উচিত নতুনদের কাছে ব্যাটন ট্রান্সফার করা।
মানে আমি রিলে রেসের ভাষায় বললাম আর কি। কিন্তু আপনি একটা একটা গেম চলাকালীন সময় তো আপনি এখন দেশ থেকে উড়ায় এনে এসে আপনি করতে পারবেন না। আপনাকে আগে খেলার শেষ হতে হবে, তারপরে আপনি পরের খেলার প্ল্যান করতে পারবেন। তো ওইখানে আমি আবার বলছি যে আওয়ামী লীগের এখন ভীষণ প্রজ্ঞার পরিচয় দিতে হবে। যা ভুল বুঝাবুঝি থাকতে পারে, আমি তো আর দলের কথা জানি না, কিন্তু এটা থাকবেই। কিন্তু মানে at the end of the day ওইখানে দলের ভিতরে রিকনসিলিয়েশনটা আসলে সবচেয়ে বেশি দরকার এখন। যে এক্স্যাক্টলি। সবকিছু ভুল টুল বোঝাবুঝি যাই হয়েছিল, ক্ষোভ যাই থাকুক না কেন, লিডারকে ফলো করতে হবে। এবং লিডার যেহেতু এত দারুণ ভাবে স্টেজটা তৈরি করেছেন, এখন সেই স্টেজকে তো আর ওই ব্যক্তিগত লেভেলের কিছু দিয়ে তো নষ্ট করা যাবে না। তো আমি এটাই বুঝি। আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি এটাই বুঝি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন এবং চমৎকার বেশ কয়েকটা পয়েন্টে আপনি যেটি বললেন যে আসলেই শেখ হাসিনার যে মন্ত্র, সেই মন্ত্রটা এমন ভাবে এবং এত বহুমাত্রিক একটা মন্ত্র যে বহু দিক থেকে এটাকে বিবেচনা করা যায়। এটাকে বিবেচনায় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমাদের সবার, বাংলাদেশের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশের জন্য, ৭২-এর সংবিধানের পক্ষের বাংলাদেশের জন্য। এর কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ডক্টর আঞ্জুমান ইসলাম, আমি আপনাকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনিও ভালো থাকুন, সুস্থ